যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম স্টোরিতে এবং এইটা 4 জানুয়ারিতে এই স্টোরিটা আমরা শুনেছিলাম। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। ঘটনাটা বলেছিলেন আপনাদের প্রিয় আফনান ভাই। চলুন শুনে আসি ঘটনাটি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল ১৯৯২ সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন। এ কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছুই আমি বলছি। উনি ওনার এখনও রাজবাড়ী সদর, যেই উপজেলা রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে, ১.৫ থেকে ২ কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত ৯টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওনার রাত ১০টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথেই বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং ১-২ জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন আচ্ছা, কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন উনার দোকানে। এসে বলেন যে, "ভাই, আপনার দোকানে তো, বিশেষ করে মুদিখানার দোকানে, অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন। তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়। তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে।" আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি খেয়াল করলেন যে যেই লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর। মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরেও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বললেন, "আচ্ছা ঠিক আছে, এত যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান। বিক্রি হলে আপনি পরে ১ সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব।" তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন। উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন। "কি ব্যাপার? আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল।" তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে। যেহেতু বৈশাখ মাসের সময় ছিল, আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটা লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, "তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না। তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নেই। তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে। তোমরা বাড়ি চলে যাও।" ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক প্রভাবিত হতে যাচ্ছে। আপনারা যারা বাসায়কৃত ঘটনা শুনতে ভালোবাসেন, মানে এই রকম ঘটনা যারা আজ রাসেল ভাইয়ের ঘটনা, ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা, আমি বলবো আপনারা আজকের ঘটনাগুলো শুনুন, তাহলে আজকে বাছাই করা সকল ঘটনা শুনতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কষ্ট করে বাছাই করে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন আমরা সরাসরি ঘটনায় যাব। তার আগে বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবার সাবস্ক্রাইব করুন। চলুন চলে যাই এই ঘটনাতে। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল। বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল,
বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে। তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তোবা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল। ওই সময় যে 5 বেজার টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো টর্চ ও সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে। তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানি স্রোত উঠে আসে, ডাঙায় উঠে আসে। এটা আমি ছোটবেলায় এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলায় এই দৃশ্যটা উনি দেখেন, দেখে যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছে শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু অদ্ভুত রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে যেহেতু মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই, ভরে নিয়ে যাই আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে ওঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওর কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে এবং যেই ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সে ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে পাড়ি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কী ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসছেন এবং একটি একটি করে মাছ বের করবেন, এই চিন্তা করে মনে করেন যে কেবল হাত ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো মাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। এতটুকুই আমার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলা এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তোবা এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ। উনি এটাই মনে করেছিলেন। ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পরে ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় চাঁদের আলো, যেহেতু ঝড়ের সময় চাঁদের আলো ও সময় ছিল না, একটু বিদ্যুতে চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করলেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, তোমরা কারা? যখনই এইভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মনে হলো বেড়া টপকে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকে চলে গেল ওই পাশে।
এবং ঘন অন্ধকার ছিল, এপাশে জঙ্গল ছিল। কিন্তু ওরা কোথায় গেল উনি এইটা দেখে খুব ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল। তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে এ ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করলে হয়তোবা কখনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম। ওটা তোমার মনের ভুল ভাই, এই সমস্ত বলে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না। উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কেউ যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই, গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নীল, এই ধরনের শব্দে এই প্রাণীকে ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তোবা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যে আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরও 5-6 গুণ বেশি শব্দ হয়। তার ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা অবজারভেশন করার পর ওনার চিন্তা করেন, আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখব জিনিসটা কি। একদিন রাসেল ভাই 3 দিনের দিন যখন এই 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ি 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখনই রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেলল যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে, এটা কোনো কিছু কাকতালীয় ব্যাপার নয়, এটা নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি, কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনা চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনিও চিন্তা করলেন যে কয়েকদিন কাস্টমার পাওয়া গেছে, তো উনিকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ হাতে নাড়াচাড়া করেন। বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। নিতে খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়ে দাও, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করে নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন। বলছে আচ্ছা সত্যি করে বলো তো, এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কয় না, বড় দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে তাবিজ লেখা শুরু করেছেন, উনি ফিল করছিলেন যে ওনার আশেপাশে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ ওরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তোবা কোনো দুষ্টু চিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এইটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পড়ে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন। হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে, তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরাও যখন দেখেন, তখন মনে ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায়, ওরকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন, যেরকম একজন লোক আসছিল উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখনই হুজুর বলেন যে এই চামড়ামোড় তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে
ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানি আসছে না। তো উনিও খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক ভাই, উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন, যাক, ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন, কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলে ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কি না। এরকম রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়েও, যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনিও এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে। মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে, এই কে? তখন এই চাদর পরার লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি, তুই কেন ফেললি, আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবে সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি। বলে তোর অনেক ক্ষতি হবে। এইটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাইয়ের যে ওনার তো ৩টা ছেলে সন্তান এবং ২টা কন্যা সন্তান ছিল। তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরই মারা যায়। আচ্ছা। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। তো এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এজন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন, যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি, এবং এখন কোনো কথা হবে না, সরাসরি চলে যাব আরেকটি ঘটনায়। এই বছরেরই ৩০ আগস্ট বাবু ভাই, আমাদের আহমেদ বাবু ভাই এই ঘটনাটি শেয়ার করেছিলেন। চলে যাচ্ছি তার সেই ঘটনায়। চলুন শুনে আসি। ওকে। রাজু ভাই, কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে আ ঢাকার মানে উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে আ যখন নাকি বিল্ডিংগুলো তৈরি হয় তখন আমার পরিচিত আরকি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আরকি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল। জায়গাটা বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেটেড জায়গা। সবকিছুই আছে
এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে ওই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের ৮ তলায় না ৯ তলায় জানি এরকম, আই এম ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়। মানে বলে যে, "এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন।" তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিংয়ে উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল বাসাটা। তো ওরা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ও, ওর বোন আর ওর একটা ছোট ভাই। একদম ছোট, নিউবর্ন, লাইক নিউবর্ন বলটা ঠিক না, লাইক ৩-৪ বছর বয়স হবে ভাইটার। আচ্ছা। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রেব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে ওর বাচ্চা, মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা। তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়। কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে ২ তালা ৩ তালা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত তার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে, মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হইতো আর কি। জি, জি। তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোরগুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে তো অন্যান্য ফ্লোরগুলো যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না। বেশ দেখা যেত হু 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 করে বাতাস সেরকম খেলা করত মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরোনি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার ৩-৪ দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় ৫-৬ তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করেও দেখল যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। তো লাইটটা যখন নিভে যায় তো ওর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেম্যাটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখল যে বাতাস, প্রচণ্ড বাতাস, যতটুক না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যেয়ে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তখন ও দাঁড়ায় যায়। ও দাঁড়ায় যে কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কী জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটে অনেক দেখে গরমকালে। তো এটাও চিন্তা করে না, ও হেঁটে যায়। হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করেই যায়, এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরা শরীরটা কাটা দিয়ে উঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে রাসেল। লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোয়িং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে উঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে। নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে, কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটাও সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করে বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এভাবে উঠছো, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে। তো এসে তোর মা ওকে করে কি পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না। ও এটা পানিটা খায়,
খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে চায় আর কি, বাসায় মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে। তো তখন রাসেল ভাই অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে। লাইক মানে বাচ্চাদের যেমন দুই একটা শব্দ হয় না, লাইক বাচ্চারা করে না, শব্দ করে মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো ভাই ওখানে বলতেছে, ভাই তো বাবা আমার রুমে, বাবা আমার রুমটা হচ্ছে বামে, করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানা থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরা করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক, ও খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ওর মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে, ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢোকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কেউ নাই। কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা, ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিচ্ছু দেখা যাচ্ছে না। যে মুখের জায়গায় একটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এইটা দেখার পরে ওর গা একদম শিরশির করে উঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরে কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে, তুমি যে কালকে ওখানে আসছো তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না। মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এইগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পর একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়িতে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে। ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হইতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে দিয়ে যেটা হয়, ও হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি। যেয়ে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়েছে, তখন মনে করেন যে সন্ধ্যাটাও ঘনায় গেছে এরকম একটা সময়। যে যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে মানে ওর দিকে তাকায় থাকে, একটা চিৎকার করে, চিৎকার করে পুরা নীল হয়ে যায় গায়েতে, কাঁদতে থাকে। ওর ভাইটা সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নার আরও বেড়ে বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চারা মানে এক নাগারে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হইছে, এসে বাচ্চাকে কোলে নেয়। বাচ্চার কান্না একদমই থামে না, ওর বাচ্চার দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে, গায়ের কালার পুরা নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা, ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে। তো এরকম করে ওর ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনাকে দেখান কি হইছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে, "কি সমস্যা?" বলে যে, "এখানে কোনো একটা কিছুর আসর আছে। আপনারা একটু থাকবেন, এবং এই বাসাটার মধ্যে এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হইছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে, এবং বাসা ফ্লটেও এখানে আশেপাশে কেউ থাকে বা আপনাদের বাড়িটা বন্ধ দিতে হবে। বাচ্চাটাকে দেখি।" তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যেয়ে দোয়া পড়ে। দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়,
তখন বাচ্চাটার কান্না-টান্না যতটুক ছিল বাচ্চাটা কেঁপে, কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন-টায়তন পড়ে যে ঝরে দেয় এবং হুজুর কি করে ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে উনার কিছু প্রসিডিওর করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে, "আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন যে, যেহেতু এখানে বাচ্চা আছে আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনরা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই।" আর উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছেন, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আরকি। আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে। বলে বলে কি যে, "ওর এরকম অবস্থা কেন?" ও তখন বলে যে, ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে ওর কাছে খুব রাগ লাগতেছিল। হুজুরটাকে দেখে মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে? মানে সে মানে অসহ্য লাগতেছিল। যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই, হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থাকে, বলে, কে, ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল? তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়দিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেকে ওকে ফু দিয়ে যায়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে একটা গুজবাম্পের মতো চলে গেছে। মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে এবং এক পর্যায়ে খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে মনে হচ্ছে যে ঘুমায়া যাবে, এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না, হ্যাঁ। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন এখানে, তো আসলেও বিল্ডিংটা ওভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিয়েছি, দোয়া-টোয়া পড়ে করে দিছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজাল্লা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যায়, দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া-টোয়া টানায় রাখতে বলে বাসায়। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো তারপরেও, রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নখ হইতো, ডক টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন ৮ তলার উপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, একটা ছোট সানশেডের মতো কার্নিশ আছে, আর কিছুই নাই। ওইখানে টক 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 করে করে নক করত। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আছে, জানালার উপর নক করত, তারপর দরজার মধ্যে আঁচড় কাটত। হ্যাঁ, তারপরে একদিন যেটা হয়েছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে নাম ধরে ডাকতেছে এবং শীষ নিয়ে নাম নাম দিয়ে ডাকার মতো, নাম ধরে ডাকার মতো। এবং ওর ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিওসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি। সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলা কমে গেছে। তবে এখনও নাকি মাঝে মাঝে ওদের বাসার মানে মনে হয় যে ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের ২-৩টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনও মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, ওই আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী। রাসেল, চলুন শুনে আসি ঘটনাটা। তো যেই আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরা নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা, রহমান আপুই বলি কারণ লাস্টে যেহেতু রহমান আছে, এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে ২০০৮ সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সে ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছ থেকে ঘটনাটা শুনি। তার, আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার ২০০৮-এ বিয়ে হয়। ৮-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। তো হয়তো সে ঘুমিয়ে আছে, দরজাটাকেও জানালাটাকেও খুলে গেছে। একটা সময় তার হাজব্যান্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে ৬ তলা,
তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন, তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি, এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে এটা, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকত, এক পাশে একটা ইউনিট আর একটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজব্যান্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজব্যান্ড চলে যায়, চলে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল। শোভা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর-শাশুড়ি থাকে। তার শ্বশুর-শাশুড়ি অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে চিন্তা করে, মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নরমাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে হতে থাকে যে না, এটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে, নড়তেছে। কিন্তু চোখ খোলার পর পচা গন্ধ রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা 2টা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই 2টা মরা বাচ্চা থেকে বিকট গন্ধ আসছে। এই 2টা মরা বাচ্চার রক্ত খাবিথায় ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলো ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে থেকে ধড়বড় করে উঠে গেল। উঠে যাওয়ার পর দেখল যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই 2টা বাচ্চা তার বেডের থেকে যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠিয়ে জানালা দিয়ে বেড়ে চলে গেল। পর্দাটা নড়ছে। আর তিনি এক চিৎকার দিল, তার শ্বশুর-শাশুড়ি নক করল, ভিতর থেকে নক করা ছিল। শ্বশুর-শাশুড়ি নক করল, নক করার পর বলল যে রহমত, তোমার কি হলো? বলছে না না বাবা, আমি এই আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর-শাশুড়ি এ সময় সন্ধ্যা 7-8টা বাজে। শাশুড়ি চলে যায়, কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমনভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই, এবং যে এতদিন ঘটল সে এক মিনিটের মধ্যে সবকিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, ওটা খুলে গেল, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল, এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজব্যান্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজব্যান্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজব্যান্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এটা হচ্ছে স্পেসিফিক যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজব্যান্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজব্যান্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গিয়েছিল। হি ইজ নট এ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরে জবে ঢোকে, এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করত। তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজব্যান্ড সজাগ থাকত। তো সেদিন মে মাসে সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে হাজব্যান্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজব্যান্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বামকাত হয়ে শুয়েছিল, এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রেন্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকত না। তার হাজব্যান্ড আর সে, রান্নাবান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলায় হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজব্যান্ড। হঠাৎ করে দেখল ভাই রাসেল ভাই, কিভাবে বলবো যে মানে গরিব মিসকিনরা যখন একটু, বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন মানে অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পরে যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে মানে খাবলাখাবলি করছে ভেতরে ঢুকার জন্য, মানে এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষ। ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না, দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই? দরজাটা আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে দরজাটা কেউ একজন ধরে আছে?
বাসার কেউ, সে নিজে দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা বাথরুমে দরজা খুলে বলল, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকমভাবে। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি ওই তন্দ্রা অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজব্যান্ড বলে, এই তোমার কি হয়েছে। উনি ধর করে উঠে যায়, বলে যে না আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শো। তো 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারল না। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসল। আমার গলাটা, আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি, আমার হাজব্যান্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। হাজব্যান্ড বলল, হয়তো তোমাকে অ্যালার্জি ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পড়ে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজব্যান্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজে ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, অজুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যেই জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা মনে হয়, ঘুমের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজব্যান্ড বলছে না, তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজব্যান্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যেটা দেখেছে, উনি হাজব্যান্ড চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে এই জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই, হঠাৎ করে দাগটা গন। টুনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কিভাবে তোর গলার দাগ গেছে? তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকে তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলা ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিল। নিচ্ছে আস্তে আস্তে। রাসেল ভাই এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আরেকটু মাঝখান দিয়ে আরও কিছু ইনফরমেশন দেই, এইটা একটু পরে বলি। এই ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং, ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা, তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছ লালন পালন করে, নতুন বনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ। অনেক মেনটেন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ এ ভেরি গুড ওম্যান, এবং তার সেলফ ডিপেন্ডেন্ট, তো তার বুটিক্স খুব ভালো চলত। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক্স ফল ডাউন করা শুরু করলো, ক্লোজ ডাউন, সে বন্ধ করে দিল, বুটিক্স শপটা বন্ধ করে দিল, ইনকাম জিরো হয়ে গেল। এবং ছাদের মধ্যেই যে টপ সরানো শব্দ, বিকট শব্দ, যে বড় বড় ড্রামগুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম, আপনি বড় গাছগুলা যেখানে, এগুলি সরানো ইম্পসিবল, সময় নিচ্ছে না, একদমই না, এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। আমিও কম না, সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাতের বেলা আপনাদের বাসায় ফার্নিচার নড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত 11টার দিকে ঘুমায় যাই। তার মানে এই প্রবলেমগুলা দেখা দিল। আশেপাশে টব, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোনো জায়গায় স্তব ছিলাম, ভাই আমাকে একটু মনে করাই দিবেন। হ্যাঁ, তার বাসায় একজন বুয়া কাজ করত।
সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে সন্ধ্যা সকাল 7টা থেকেই এই ভাবি ভাবি শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করত, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করত কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে, বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকব। সে আর রেস্ট নিত না। সকালবেলা তার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছে, আমি রাসেল ভাই অনেক জায়গায় বাঙ্গালিং করছি, না না একদমই না। তো তার বুয়া বলতো যে আপনার বুয়াকে কাজ করতে দিলে সে ঘুমন্ত, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে রাসেল ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনায়। এর মাঝে সে কনসিভ করে। কনসিভ করা ঠিক 10 দিন পরে, খবর পাওয়ার 10 দিন পরে, সে তো খুশি, তার হাজব্যান্ড খুশি। এর আগে সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে। হাজব্যান্ডও চলে এসেছে। হাজব্যান্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে। উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপর পা দিয়ে রেখেছে। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে 2টা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল। তিনি ওই তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজব্যান্ড বলে, এই তোমার কি হয়েছে, এই তোমার কি হয়েছে। উনি ধর করে উঠে যায়, বলে যে না, আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শো। তো 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারল না সে। আমি চোখ বন্ধ করলাম। ওই লোকটা, যেই লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসলো, আমার গলাটা। আমি গলার মধ্যে হাত সরানোর চেষ্টা করছি, আমার হাজব্যান্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজব্যান্ড বলল, হয়তো তো তোমারকে অ্যালার্জি ব্লক হয়ে গেছে, যেটা বোবায় ধরলে হয়, তো তুমি দোয়া পড়ে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজব্যান্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে ওঠে, তখন 12টা বাজত ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, অজুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলাম মনে হয় ঘুমের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে যেটা। কিন্তু ওনার হাজব্যান্ড বলছে না, তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজব্যান্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে। উনি হাজব্যান্ড চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে এই জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন, নাই, হঠাৎ করে দাগটা গন। তো উনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না ওই দিন। হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কিভাবে তোর গলার দাগ গেছে। তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্যে। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকে তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলো ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে। রাসেল ভাই এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আরেকটু মাঝখান দিয়ে আরও কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং, ছাদের টপগুলা কি জানি টানে রাতের বেলা। আচ্ছা, তার আবার গাছপালার খুব শখ।
শ্বশুরের সাথে গাছ পালে, গাছ লালন পালন করে, নতুন বনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ। অনেক মেনটেন করা অনেক কঠিন, অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড ওমেন এবং তার সেলফ ডিপেন্ডেন্ট। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো, ক্লোজ ডাউন, সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল, ইনকাম জিরো হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, যে বড় বড় ড্রামগুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম, আপনি বড় গাছগুলা যেখানে, এগুলি সরানো ইম্পসিবল, সময় নিচ্ছি না, একদমই না, এগুলি সরানোর শব্দ। এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। আমিও কম না, সেই বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাতের বেলা আপনাদের বাসায় ফার্নিচার নড়ায় কে? বলে যে আমাদের বাসা তো কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত 8টা 11টার দিকে ঘুমায় যাই। তার মানে এই প্রবলেমগুলো দেখা দিল, আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া। তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোনো জায়গায় স্টপ ছিলাম, ভাই আমাকে একটু মনে করাই দিবেন। হ্যাঁ, তার বাসায় একজন বুয়া কাজ করত। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে সন্ধ্যা সকাল 7টা থেকেই এই ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো, কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে, না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকিনি। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকব। সে আর রেস্ট নিত না, সকালবেলা তার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছে, আমি আসল ভাই অনেক জায়গায় ছিলাম, আমি একটু পরে। তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিলে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে রাসেল ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনায়। এর মাঝে সে কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজব্যান্ডও খুশি, এর আগে তারা সে কনসিভ করেননি, যেহেতু করেছেন, কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে। হাজব্যান্ডও চলে এসছে, হাজব্যান্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপর পা দিয়ে রেখেছে, একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে 2টা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আজকে যে ঘটনাটি বলবো, এটা মানে পুরো ঘটনা একটা অভিশপ্ত ঘটনা। ঘটনাটি ঘটেছিল, সেই দিন ছিল পূর্ণিমার রাত, যদিও আকাশ মেঘে ঢাকা, তাই জ্যোৎস্না তেমন দেখা যাচ্ছিল না। সময় রাত 1টা হবে। আমি তখন মেইন রোডের যাত্রী খুঁজছি। হঠাৎ দেখি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা ভদ্রলোক। দেখলেই মনে হয় তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। তিনি হাত ইশারা করতেই আমি সিএনজি ঘুরিয়ে নিয়ে গেলাম। আমি দাদাকে বললাম, দাদা কোথায় যাবেন দাদা? তখন ভদ্রলোক আমারে নবীননগর এলাকার শেষ মাথায় রায়চৌধুরী মেনশনে নামিয়ে দাও বলেছিল। আর রায়চৌধুরী মেনশন নামটা শুনেই আমার গা কাটা দিয়ে উঠেছিল। ওই বাড়িটা শহরের এক প্রান্তে, প্রায় পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই বলে ওই বাড়িতে নাকি একটা দুর্ঘটনা থেকে বা দুর্ঘটনার পর থেকে একটা অভিশাপ লেগে আছে। বহু বছর ধরে কেউ থাকে না সেখানে। কিন্তু লোকটার চোখে মুখে কেমন একটি দৃঢ়তা, যেন তিনি খুব জরুরি কোনো কাজে যাচ্ছেন। টাকার অঙ্কটাও ভালো দিলাম, লোভ সামলাতে পারলাম না। অনেক টাকা চাইলাম, যে 1000 টাকা লাগবে বলেছিলাম। সে বলছে ওকে, নো প্রবলেম। নবীননগরের রাস্তা ধরে আমরা চলতে লাগলাম। রাস্তা যত ভেতরের দিকে যাচ্ছি, আলো তত কমে যাচ্ছিল। শেষমেশ যখন সেই মেনশনের সামনে পৌঁছালাম, তখন ঠিক মনে হলো যেন অন্য এক জগতে এসে পড়েছি। যেই বাড়িটায় আমরা যাচ্ছিলাম, সেই বাড়িটা বিশাল বাড়ি, একদম কালো পাথরের তৈরি। রাসেল ভাইয়া, চারদিকে ছিল জংলা গাছপালা আর অনেক লতাপাতা বিস্তৃত এক জায়গা। গেটের তালা ভাঙা। ভদ্রলোক বলবেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি মিনিট 20 মধ্যে ফিরে আসব। আমি বললাম, ওকে দাদা। অত রাতে কেন দাদা আপনি? আপনি তো বললেন এখানে কেউ থাকে না। ভদ্রলোক একটা খিলখিল হাসি দিয়ে বললেন, কেউ থাকে না, ভুল জানো তুমি। আমি ওদের সাথেই দেখা করতে এসেছি।
এই বলে তিনি গেট খুলে ধীরে ধীরে অন্ধকারের ভিতরে মিলে গেলেন। আমি সিএনজিটা বাড়ির গেটের সামনে রেখে অপেক্ষা করছি। মিনিট 10 পেরিয়ে গেল, কিন্তু ভদ্রলোক আর ফিরলেন না। আমার ভেতরে অস্থিরতা শুরু হলো। আমি মনে মনে ভাবছি, এত রাতে একজন অচেনা মানুষকে এভাবে একে একা ছেড়ে যাওয়া ঠিক হয়নি। আমি সিএনজি থেকে নেমে সাহস করে গেটের কাছে গেলাম। ভিতরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি গলা খাকারি দিয়ে ডাকলাম, দাদা, আপনি কি ভিতরে আছেন দাদা? কোনো উত্তরও নেই। অজ্ঞতায় আমি গেট ঠেলে ভিতরে উঠানে ঢুকলাম। বিশাল উঠোন, মাঝখানে একটা শুকনো ফোয়ারা। মেনশনের সদর দরজাটা ছিল অর্ধেক ভেজা, যেন অনেক দিন বন্ধ থাকার পর এইমাত্র এই গেটটি খোলা হয়েছে। আমি আবারও সাহস করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরটা ঘোর অন্ধকার। আমি টর্চ চালালাম। দেখলাম সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার কোনো পথ আছে কিনা। কিন্তু একটা জিনিস দেখে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। সিঁড়ির রেলিংয়ের উপরে দলা পাকানো রক্তের মতো কিছু একটার দাগ। আমি ডাকলাম, দাদা, আমি কি ভিতরে আসব? ঠিক তখনই ভেতর থেকে 3টি শব্দ ভেসে এলো, একদম পরিষ্কার, কিন্তু অচেনা ভাষায়। তুমি এখন যাও। শব্দগুলো যেন সরাসরি আমাকে অস্থির করে দিল। আর আমার কানের ভিতরে মনে হয় কেউ আলতো হয়ে বলে গেল। মনে হলো শব্দগুলোর মধ্যে কোনো মানুষের কণ্ঠস্বরে নেই, শুধু একটা প্রাচীন হিমশীতল আওয়াজ। আমি দৌড়ে সিএনজির কাছে ফিরে এলাম। সিএনজি স্টার্ট দিয়ে দিলাম, ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। কিন্তু সিএনজি স্টার্ট দেওয়ার পর মুহূর্তেই আমি আয়নাতে দেখলাম সেই বৃদ্ধ লোক, তিনি মেনশনের মূল দরজায় দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এখন আর সেই বিনয়ী ভাবটা নেই, বরং একটা ভয়ঙ্কর ক্রোধ। তিনি আমার দিকে তাকিয়ে তার হাতটা ধীরে ধীরে তুললেন। তার হাতের কবজিতে একটা পুরনো পকেট ঘড়ি ঝুলছিল। ঘড়িটার কাজ ভাঙা। ভদ্রলোক সেটাকে উল্টো দিকে ঘোরাতে শুরু করলেন। সাথে সাথেই আমার মনে হলো সিএনজিটা উল্টো দিকে চলতে শুরু করেছে। আমি ব্রেক চকলাম, কিন্তু গাড়ির পিছনে যাওয়ার পিছনেই যাচ্ছে। আমি বুঝতে পারলাম না এটা আমার মনের ভুল নাকি সত্যি ঘটেছে। আমি কোনো মতে সিএনজির হেডলাইট বন্ধ করে দিলাম। আর তখনই ঘুড়ি ঘুরানো বন্ধ করে সেই লোকটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা ছিল এক বিকট এবং অশুভ। হাসতে হাসতে সে আবার অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। আমি এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে সিএনজিটা আবার স্টার্ট দিলাম এবং পাগলের মতো ওখান থেকে পালাতে লাগলাম। পরের দিন ভোরে যখন আমি বাড়ি ফিরলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম, আমার সিএনজির মিটারের কাঁটাটা সাধারণত সামনের দিকে চলে, কিন্তু আজ দেখি মিটারটা পুরো উল্টো দিকে ঘুরে 30 কিলোমিটার কম দেখাচ্ছে, যেন কেউ সময় এবং দূরত্ব দুটোই পিছিয়ে দিয়েছে। আমি যতবার ওই ঘটনাটা ভাবি, ততবার মনে হয় সেই রাতে আমি শুধু একজন ভাড়া খাইয়েছেনি, আমি যেন অন্য কোনো সময়ের বাসিন্দাকে তার পুরনো অভিশাপ মাখা বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। আর সেই লোকটা হলো হয়তো এখনও ওই মেনশনই অপেক্ষা করছে, অন্য কোনো ড্রাইভারের জন্য। আর আপনি যদি চান বা আপনি যদি কোনো ড্রাইভার হন, তাহলে সেই মেনশন থেকে ওই মুরব্বী লোকটাকে নিয়ে আসবেন, ঠিক রাতের সময়, দিনের উল্টো সময় রাতে। যদি আপনার সাহস থাকে, তাহলে আপনি একটাবার চোখ বন্ধ করে ভাবুন, সেই মেনশন, সেই অন্ধকার বাড়ি, আপনি গেট, হয়তোবা আপনি ছিলেন সেই সিএনজিওয়ালা। আপনি যদি চোখ বন্ধ করে ভাবুন তো, যদি ওই সিএনজি নিয়ে ওই লোকটা আপনাকে রেখে যেত আর সে ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকত, আপনি অপেক্ষা করছেন অনেক রাত জুড়ে। 20 মিনিট অপেক্ষার পরে আপনাকে বলেছে আমি আসব, কিন্তু 3 ঘন্টা হয়ে যায় যখন ওই ভদ্রলোকটি না আসে, তখন আপনি কি করবেন? আপনি কি সেই জায়গায় যাবেন তাকে ডাকতে, নাকি আপনি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসবেন? অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন। তো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ইমেল এপিসোডটি এত পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডটি শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসি, আপনারা জানেন, এবং প্রতিদিন রাত 10টায় আপনাদের জন্য ঘটনা ছাড়ি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা ভূত এফএম ভালোবাসেন, তারা আমাদেরকে একটু কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ঘটনা চান বা কী ধরনের ঘটনা বললে আপনারা খুশি হবেন। সেই রকম ঘটনা আমাদেরকে বলেন, আমরা আপনাদের ঘটনা নিয়ে আসব। আপনারা কার ঘটনা চান? ডক্টর আলিফ? অনেকেই চায় এখন বর্তমানে আইব হুজুরের ঘটনা বা জুনাইদ হুজুরের ঘটনা। যাই হোক, যার ঘটনা শুনবেন
ডক্টর আলিফ ভাইয়া, আফরান ভাইয়া, তিনি তো আছেনই। তাদের ঘটনা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আমাদেরকে কমেন্ট করতে হবে যে ভাইয়া আমি তার ঘটনা শুনতে চাই। তাহলে আমরা পরবর্তীতে তার কণ্ঠে ঘটনা নিয়ে আসব। আর আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে খুব বাছাই করে ঘটনাগুলো নিয়ে আসি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো আপলোড করার আগে আগে আপনারা পেয়ে যান। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর সবাই আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমরা আপনাদের ঘটনাগুলো কিন্তু পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।